আয়োজিত নাট্যমেলার আজ তৃতীয় তথা শেষ দিন। এই শেষ দিনে আজকে আমাদের কর্মসূচির অন্তর্গত যা রয়েছে, প্রথমে একটি আলোচনা সভা, তারপরে সঙ্গীত সন্ধ্যা। আলোচনা সভার বিষয়বস্তু তৃপ্তি মিত্র এবং সলিল চৌধুরীর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন। আর আজকে আমরা আমাদের মধ্যে তিনজন বিশিষ্ট গুণীজনকে পেয়েছি। যদিও আমরা সবাই তাকে চিনি, আমাদের খুবই কাছের মানুষ, আমাদের সবার শ্রদ্ধেয়, সবার প্রিয় বিশ্বজিৎ ঘোষ মহাশয়, এক্স প্রিন্সিপাল BBA রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর। আর পেয়েছি অনির্বাণ মুখার্জি, একজন সুবক্তা এবং আমাদের দৃষ্টিহীন সমাজের একজন সাংস্কৃতিক প্রিয় মানুষ। তার সাথে পেয়েছি সঙ্গীত শিল্পী হিসাবে শর্মিষ্ঠা সাহা, তাকেও আমরা সবাই চিনি। তাদের পরিচয়, তাদের গুণে, তাদের পরিচয় আমাদের সবার কাছে পরিচিত। তো বরিশাল নিউভিস্টাসের পক্ষ থেকে আজকের এই সন্ধ্যায় যারা এসছেন, আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি, প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। যদিও এই প্রেক্ষাগৃহে আজকের উপস্থিতি সামান্য, তবুও সংস্কৃতি, সাহিত্য কোনো সংখ্যার বিচার করা হয় না। আমরা একজন দুজন হলেও সংস্কৃতি এবং 1000 1 লক্ষ যতজনই হোক না কেন, সংস্কৃতির জায়গায় থাকে, কোনো সংখ্যার নিরিখে বিচার হয় না। তবুও বলতে হয়, আজ বাংলা থিয়েটারে এমনি অবস্থা খুবই করুণ, আপনারা সবাই জানেন। মেইন স্ট্রিম এবং যেহেতু আমাদের দৃষ্টিহীনদের মধ্যে এর চর্চা খুবই কম, প্রত্যেকে আমরা কম বেশি অভ্যস্ত আছি, জানি। গতকাল আমরা এখানে মঞ্চায়ন করেছিলাম আমাদের নতুন নাটক 3 বন্দিনী। প্রায় এই ঘরটা প্রেক্ষাগৃহ ভর্তি ছিল। এবং তার আগের দিন আমরা এই নাট্যমেলার কর্মসূচি রূপে একটি কর্মশালার আয়োজন করেছিলাম, নাট্য কর্মশালা, বেহালা দৃষ্টিহীন শিল্পনিকেতনে। সেখানেও সংখ্যা অনেক বেশি ছিল। তবে আজকে যারা এসছেন, আপনাদের উজ্জ্বল উপস্থিতি এটা প্রমাণ করছে যে আপনারা প্রত্যেকেই আমাদের ভালোবাসেন, আমাদের সাথে আছেন এবং ভবিষ্যতেও আমাদের সাথে থাকবেন। আমি আর কথা বেশি বাড়াবো না। আজকের যে অনুষ্ঠানটা দুভাগে ভাগ করেছি, প্রথম পর্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, তারপরে সঙ্গীত সন্ধ্যা। তো প্রথম পর্বের কাজ শুরু করছি। আজকে আমরা আমাদের মধ্যে সভাপতি রূপে পেয়েছেন, যার নাম ইতিমধ্যে বলেছি, মাননীয় বিশ্বজিৎ ঘোষ মহাশয়কে। তাকে অনুরোধ করছি আমাদের মঞ্চে আসার জন্য। বিলটি একটু নিয়ে আসবে। অনির্বাণ মুখার্জি আজকে প্রধান বক্তা, আমাদের বিশেষ অতিথি। আজকের এই অনুষ্ঠানের মূল বক্তা তিনি, তার মূল্যবান বক্তব্য আমরা শুনব। তো তাকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। ঠিক আমরা পরে ডাকবো। তবে প্রথমে আমরা এই দুজন গুণীজনকে একটু বরণ করে নেব আমাদের সামান্য ক্ষমতা অনুযায়ী। এই বরণের জন্য কুমকুম চক্রবর্তী আছেন, বিনা পানি চলে এসো।
প্রথমে বরণ করে নিচ্ছি আমরা, আজকে আমাদের সভাপতি আছেন যে মাননীয় বিশ্বজিৎ ঘোষ মহাশয়। গাছ, জেট গাছ রয়েছে, আমাদের বন্ধু ভাইদের জন্য বলি একটা নির্বাণ বাবুকে দিই। তারপরে অনির্বাণ মুখার্জি গাছ সামনে টেবিল সামনে টেবিলের দিকে। ঠিক আছে, সেটা কি বন্ধ? সেই উত্তরীয় এবং গাছ দিয়ে একটা হাততালি হোক। এবং বাণীকে তো আমাদের দৃষ্টিহীন ভাই বোনদের জন্য বলি, গাছ একটা দেওয়া হয়েছে, গাছের রং তো সবাই জানি, যে গাছ দেখতে বেশ সুন্দর, একটি বাটির মধ্যে বসানো আছে, নিচে প্লেট রয়েছে। আমরা ওই সাধারণত যে কোনো অনুষ্ঠানে হয় গাছ নলে বই দিয়ে বরণ করি, বইয়ের মাহাত্ম আমরা জানি, গাছের মাহাত্মও জানি, সেই কারণে। তো বরিশাল নিউ ভিস্টাস সম্পর্কে দু একটা কথা বলি। বরিশাল নিউ ভিস্টাস দৃষ্টিহীনদের নাট্যদল এই আমাদের থিয়েটার আন্দোলনকে আরো এক ধাপ এগিয়ে নেবার জন্য এই দলের সৃষ্টি। আপনারা প্রত্যেকে অবগত আছেন, এখন বর্তমানে ব্লাইন্ড ওপেরা, অন্য দেশ দুটি অনেক পুরনো দল, আর এখন নিয়মিতভাবে নিউ ভিস্টাস এই তিনটি দল থিয়েটারে চর্চা করছে কলকাতায় পেশাদারি রূপে। তাছাড়া সাউথ ইন্ডিয়া একটা দল আছে দৃষ্টি ফাউন্ডেশন, তারা মূলত গান বাজনার দল, ওরাও প্রফেশনালি গান করে। আর এমনি গানের দল অনেক আছে। তো গানের দল বেশ কয়েকটি রয়েছে, কিন্তু নাটক থিয়েটার অ্যাজ সাচ যেভাবে আমরা করছি এখানে, আমরা যতদূর খবর নিয়েছি ভারতে কোথাও হয় না। মুম্বাইতে একটু চেষ্টা করা হয়েছিল, এনএবি এবং আরও কয়েকটা সংস্থা ছিল, তারা উদ্যোগ নিয়েছিলেন। তেমন যা খবর পেয়েছি তারা সাফল্যের দৌড়ে পৌঁছতে পারেনি, কাজ বন্ধ করে দিয়েছেন। মূল কারণ হচ্ছে অর্থ। এই থিয়েটার নাটক যে একটা অর্থের ব্যাপার, অর্থ খুব বড় একটা বাধা হয়ে ওঠে। আমরা অনেক কিছু চাইলেও করে উঠতে পারছি না বা পারি না অর্থের জন্য। একটা সংগঠনের খরচা থাকে, প্লাস একটা প্রোডাকশন যদি ভালোভাবে করতে যাই তার মিনিমাম 1.5 থেকে 2 লাখ টাকা খরচা। তবে দিন দিন আমাদের যাতায়াত, হলের ভাড়ায় আরও আনুষঙ্গিক প্রচুর খরচা বেড়ে গেছে। তাও আমরা চেষ্টা করে যাচ্ছি, যেহেতু আমরা ছোটোবেলা থেকে নাটক নিয়ে একটু পাগলামি করেছি স্কুলে, তারপর স্কুল থেকে বেরিয়ে গিয়ে নাটককে ভালোবেসে এখনও লেগে আছি। আমাদের মধ্যে যে স্বপ্ন দেখিয়েছেন, যে জাদু ধরিয়ে দিয়েছেন, তা আমরা ভুলতে পারছি না, সেই জাদু এখনও আমাদের মধ্যে রয়েছে। চেষ্টা করছি। আপনাদের কাছে অনুরোধ, আন্তরিকভাবে অনুরোধ, যারা এসছেন আপনারা একটু আপনাদের মূল্যবান সময় দেবেন, একটু পরামর্শ দেবেন, যাতে আমরা আমাদের এই কাজকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি, যাতে সমাজের মূল স্রোতে লোকেরা বুঝতে পারে যে না, এরাও কিছু আছে, কিছু পারে। একটা টাইম ছিল যখন দৃষ্টিহীনরা এই নাটক শুরু করবে, এই নিয়ে অনেক মূল স্রোতে অনেক ঠাট্টা, অনেক কথা বলা হয়েছিল, পারবে কি পারবে না, আলো দেখে না, আলো নিয়ে কীভাবে কাজ করবে, আরও ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হয়েছিল। তো সেই সমস্ত চ্যালেঞ্জ আমরা যখন ব্র্যান্ড উপরে ছিলাম, গ্রহণ করেছিলাম, এবং সেই সমস্ত চ্যালেঞ্জ আমরা পেরিয়ে এসেছি। আর আমরা এখন সমাজে প্রতিষ্ঠিত, দৃষ্টিহীনেরা প্রতিষ্ঠিত, যে না এরা পারে।
এবার কতটা পারে, কত দূর পারে, সে সব কিছু নির্ভর করে অভ্যেসের উপরে। আমরা ছেড়ে দিইনি, ছেড়ে দেবো না। আপনাদের মতো লোকরা আমাদের সাথে থাকলে আমরা এটা ছেড়ে দেবো না। শুধু আপনাদের ভালোবাসা, আপনাদের অনুপ্রেরণা, আপনাদের পরামর্শ আমরা চাই। আর বেশি কথা বলবো না, শুধু একটা কথা বলি, না বলে পারছি না। আমরা প্রত্যেকেই জানি বর্তমানে আমরা যে অস্থিরতার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছি, ভারতবর্ষের মধ্যে এবং ভারতবর্ষের বাইরেও, শুধু মঙ্গলময় ঈশ্বরের কাছে প্রার্থনা আমাদের সবার পক্ষ থেকে এই অস্থিরতা যাতে অচিরেই দূর হোক। এই কথা দু একটা বললাম। আর তারপরে আমি অনুরোধ জানাচ্ছি আছে যিনি সভাপতি মাননীয় বিশ্বজিৎ ঘোষ মহাশয়কে, বিশ্বজিৎটাকে সবাই চিনি, দু একটা কথা বলার জন্য, তার মূল্যবান দু একটা কথা আশীর্বাদ বানিয়ে নেবো। তারপর আছে যিনি মূল বক্তা অনির্বাণ মুখার্জি, তাকে আমরা দেখতে পাবো। রাজা এবং আমার পাশে বসে আছে ভারতী প্রতিম, অনির্বাণ, এবং আমার সামনে যারা আছেন অনেককেই চিনি, কেউ কেউ হয়তো অপরিচিত থাকতে পারে, বেশিরভাগ অনেকের সঙ্গে কথা বললাম, অনেকেই চিনি। তো খুব ভালো লাগলো যে আজকে তাদের সামনে আবার উপস্থিত হতে পেরেছি। তো শোনা যাচ্ছে তো? আমার কয়েকদিন আগে একটু কণ্ঠস্বর মাইক্রোফোন দেবো? আছে, মাইক্রোফোন আছে। ঠিক আছে, ধন্যবাদ। তো দেখুন, এই যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা হচ্ছে, নাটক, মানে এটা সত্যি সত্যি একটা নাটক এবং দৃষ্টিহীন, এটা সাধারণ মানুষদের কাছে খুব অভিনব ব্যাপার। সাধারণ মানুষের কাছে দৃষ্টিহীনতার সঙ্গে যে জিনিসটা অঙ্গাঙ্গীনভাবে জড়িয়ে থাকে, দৃষ্টিহীন দেখলেই বলে তুমি গান গাইতে পারো, এবং প্রত্যেকটা দৃষ্টিহীন যেন গান গাইতে পারে। আমাকেও ছোটোবেলায়, আমি যখন পড়াশোনা করতাম, কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি নিয়ে পড়াশোনা করছি, কেউ বলতো না তুমি একটা কবিতা আবৃত্তি করতে পারো, তুমি একটু গান গাইতে পারো, আমি তখন একটু তবলা টবলা বাজাতাম। তো আমার খুব মনে মনে খুব অভিমান হতো যে দৃষ্টিহীনতার সঙ্গে এইভাবে গান বাজনাকে এমনভাবে জড়িয়ে দিচ্ছে সবার ক্ষেত্রে, যেন এর বাইরে আর কোনো পথ হতে পারে না। আমরাও কিন্তু, আমিও 1973-তে নরেন্দ্রপুরে ভর্তি হয়েছিলাম, আপনাদের অনেকের কারোর জন্মই হয়নি তখন। 1974-এ আমার মনে পড়ছে ধ্রুব বলে একটা নাটক করেছিলাম। তখনকার দিনে এই ব্লাইন্ড স্কুলগুলোতে, নরেন্দ্রপুর, কাকাটা ব্লাইন্ড স্কুল, এসব জায়গায় এই ধরনের বার্ষিক উৎসবের দিনগুলোতে নাটকের একটা রেওয়াজ ছিল, যে একটা বছরের শেষে একটা অ্যানুয়াল ড্রামা হতো, স্টুডেন্টস ড্রামা হতো, এবং আমরা প্রচুর ছোটোবেলায় এরকম প্রত্যেক বছর অন্তত একটা ড্রামা তো করতাম। আবার ছাত্রদের যখন নিজেদের কিছু অনুষ্ঠান হতো নিজেরাও করতাম। তো অতএব এই যে নাটক করা, একটা মানে স্টেজের মধ্যে একটা মোবিলিটি, যে সুন্দরভাবে আমাদের মনে আছে, সে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, কার্পেট দিয়ে দেওয়া আছে, ঠিক একটা জায়গায় পাপোশ দেওয়া ছিল তলা উঁচু করে, মানে ওই জায়গাটা গিয়ে চট করে বুঝে যাবো ওখানে চেয়ার আছে, চেয়ারে বসে পড়বো। একদিন বলছে আপনি কি দেখতে পান, কি করে হট করে বসলেন ওখানে কি স্টেজে গিয়ে? মানে কেউ তো সাধারণত ধরো দৃষ্টিহীন, মানে হাতে ধরে ধরে নিয়ে গিয়ে চেয়ারে বসিয়ে দেয়। কিন্তু আমরা যখন সেই স্টেজের সঙ্গে ওরকমভাবে যখন একাত্ম হয়ে যেতাম, এবং ওই কার্পেটের তলায় এরকম একটু উঁচু করে দেওয়া থাকতো, আমাদের আগে থেকে বলা হতো এই জায়গাটা গেলেই তুমি তোমার পজিশনটা চেঞ্জ করে দোকানে হয়তো বসার যদি একটা সিচুয়েশন থাকে, চেয়ারে বসে পড়বো। তো এই যে একটা মোবিলিটি লোককে দেখানো, যে অর্থাৎ আমরা যদি একটু সামান্যতম একটু অল্টার করি যদি আমরা স্টেজটাকে, তাহলে একটা ব্লাইন্ড ছেলে বা মেয়ের পক্ষে না পুরো স্টেজটাকে ইউটিলাইজ করা। এবং নাটক মানে তো বেশিরভাগটাই কম কথাবার্তা, কিছু এখন আজকালকার যুগে নানা রকম এক্সপ্রেশনও হয়, সেই এক্সপ্রেশনগুলো বললে তো আমরা প্রত্যেকে অ্যাডাল্ট, সেই এক্সপ্রেশনগুলো আমরা শো করতে পারি, এবং সেভাবে কিন্তু নাটক করাটা কিন্তু কঠিন ব্যাপার নয়, যেটা সাধারণ দৃষ্টিমান মানুষের কাছে একটা সময় মনে হতো খুব কঠিন। তো এই যে আজকে যে নাট্য উৎসব চলছে, এবং কলকাতার বুকে আমি জানি ব্লাইন্ড অপেরা হলো, তারপর অন্য দেশ হলো, তারপরে এই একটা গ্রুপ হলো, এই যে নাটকের একটা প্রসার হচ্ছে, এরকমভাবে নানা রকম দল তৈরি হচ্ছে। একটা সময় বলতে পারে একটা দল ভেঙে গেল, বলতে ভাঙলো তো কি হয়েছে, দুটো দল তো আবার নাটক করছে, নাটকটা নষ্ট তো হয়ে যায়নি। এখানে যদি কলকাতার বুকে যদি আজকে 5টা দল হয়,
তো ক্ষতি কি আছে? এখানে তো আরো বেশি প্রসার লাভ করছে, আরো বেশি ছেলে মেয়ে স্কোপ পাচ্ছে। একটা দলে তো হয়তো মুষ্টিমেয় কিছু ছেলে মেয়ে চান্স পাবে, তাই 5টা দল হলে তো আরো বেশি ছেলে মেয়ে নাটক করতে পারবে। তো ইটস এ গুড সাইন যে এরকম একের পর এক, কারণ সাধারণ যে দৃষ্টিমানদের তো অসংখ্য নাটক গ্রুপ থাকে, অনেক অনেক ক্লাব থাকে, তো কেন ব্লাইন্ডদের হবে না? তো এইগুলো তো দিস ইজ ভেরি গুড সাইন যে নানান রকম গ্রুপ তৈরি হচ্ছে এবং নাটকটা নানা রকম প্রতিকূলতার মাধ্যমে, যেটা রাজা বললো যে সত্যি প্রচুর প্রতিকূলতা আছে, বাট স্টিল এই যে লিডারশিপ, এই রাজাদের মতো কিছু ছেলে মেয়ে যারা তোমরা চাকরি করো তা সত্ত্বেও কিন্তু কিছু অবসর সময়টা নাটকের মধ্যে নিজেদেরকে ডুবিয়ে রেখেছো এবং কিছু ইয়াং ছেলে মেয়েদেরকেও তাদের ডেকে নিয়ে আসছো, এটা কিন্তু একটা খুব ভালো দিক, অত্যন্ত একটা প্রশংসনীয় দিক যে আমরা নাটকের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে যাচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি যে প্রতিটা মানুষের মধ্যে যে অসীম ক্ষমতা আছে। দৃষ্টিহীন মানে চোখে দেখতে পায় না। আমরা একটা কথা বলি যে এই মুহূর্তে আমি রিটায়ারমেন্টের পর আমি একদম ফাউন্ডেশন বলে একটি সংস্থা, অল ইন্ডিয়া লেভেলের সংস্থা, তার ডিরেক্টর হিসেবে কাজ করি, কিন্তু আমি আমার ওই চেয়ারে বসে কাজ করতে ভালো লাগে না। আমি গ্রামে গ্রামে ঘুরি, হসপিটাল ঘুরি আর ডেটা নিই। ব্লাইন্ড কারা কারা ব্লাইন্ড হয়েছে ওনাদের রিকোয়েস্ট করি, তাদের ডেটাটা দিন, তাদের ফোন নাম্বার দিন এবং তাদের বাড়িতে পৌঁছে যায়। আজকে একটু আগে আমি ছিলাম মহেশতলাতে, একটি পরিবারে গিয়েছিলাম, তার বাড়িতে ব্লাইন্ড মেয়ে আছে, সে বাড়ির বাবা মাকে বোঝালাম, সেন্সিটাইজ করলাম এবং বললাম যে আমরা টিচার পাঠিয়ে দেবো, আপনার বাচ্চাটা তৈরি হয়ে গেলে তারপর আপনারা আপনাদের পছন্দের স্কুলে, ইনক্লুসিভ স্কুলেও পাঠাতে পারেন, স্পেশাল স্কুলেও পাঠাতে পারেন। আবার স্পেশাল স্কুলগুলো তো ম্যাক্সিমাম তো ঢুকছে, বেশিরভাগ স্কুলে টিচার নেই, কিচ্ছু নেই। ওই পুরুলিয়া যায়, বীরভূম যায়, ওই স্কুলগুলোতে আবার কিছু কিছু ব্লাইন্ড ছেলেদের ওদের কাজ দিয়েছি, তারা ওখানে পড়াচ্ছে এবং আমরা খুঁজে খুঁজে বাচ্চাদের বের করে, কারণ টিচাররা খোঁজে না। আমি নিজেও শিক্ষক ছিলাম, আমি নিজেও এটা ফিল করেছিলাম নরেন্দ্রপুরে এসে, যে যখন আমি শিক্ষকতা করি বা অধ্যক্ষের ভূমিকায় ছিলাম, বহু ছেলে মেয়ে বাবা মা আসতো হয়তো 25 বছর, 20 বছর, 22 বছরে আসছে, তখন স্কুল গোয়িং এজ ইজ ওভার। তো আমি তখন থেকে আমার মনে হয়েছিল যে যদি গ্রামে গ্রামে না পৌঁছানো যায় তাহলে এই ছেলে মেয়েগুলোকে আনা যাবে না। তো যাই হোক, থ্যাংক গড যে আমার এই ইচ্ছাটা পূরণ হয়েছে, এই সংস্থা আমাকে সে স্কোপটা দিয়েছে এবং আমি ওনাদের বলেছি যে আমি কিন্তু এই চেয়ারে বসে কাজ করবো না, আমি গ্রামে গ্রামে ঘুরবো। এবং আমি প্রায় ভারতবর্ষের প্রায় 500-র কাছাকাছি গ্রাম ঘুরেছি, পশ্চিমবঙ্গ শুধু নয়, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, হ্যাঁ, বিভিন্ন জায়গায় আমাকে নিয়ে যায় এবং সেখানে বাবা মাদের বোঝাতে যায়। তো তাদের এই কাজটা আমার ভালো লাগে। তো যাই হোক, এই যে কথা প্রসঙ্গে বললাম যে এর কত রকমের কাজ আছে এবং সেখানে ওই কত রকমের প্রতিকূলতা ফেস করি, যে এই একটা ব্লাইন্ড বাচ্চাকে নিয়ে কি হবে, এই এখন একটা ওই একটু মানবিক ভাতাটা দিয়ে দিন। আমি দেখুন, আমি এ করে বলি মানবিক ভাতা, আপনি ভাবুন তো, আমি যখন চাকরি করতাম 1 লক্ষ টাকার উপর মাইনে পেতাম, তো আপনার 1000 টাকাতে খুশি হয়ে যাবেন, না মাসে মাসে 1 লক্ষ টাকা আপনার ছেলে বা মেয়ে পেলে খুশি হবেন? কোনটা হবেন বলুন তো? তো এইভাবে আমি গ্রামে গ্রামে ঘুরি এবং বোঝাই এবং এটাও কখনো কখনো বলি যে আজকালকার ছেলেমেয়েরা যেমন গান বাজনা শুধু নয়, নাটক থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় অভিনয় করছে, দু একজন ছেলে সিনেমাতেও অভিনয় করেছে। তো অতএব আমাদের যার যা প্রতিভা আছে সেই প্রতিভাটাকে প্রকাশ করার বিভিন্ন রকম পদ্ধতি মাধ্যম দরকার, সেই তারই একটা সুন্দর সুযোগ এনে দিয়েছে এই নাট্য মঞ্চ বা এই সংস্থা। এবং এরা অনেক কিছু নাটক, আমি এর আগে একবার নাটক দেখার আমার সৌভাগ্য হয়েছিল। আনফর্চুনেটলি কালকে আমি পূর্ব বর্ধমানে ছিলাম, আমি আসতে পারিনি। এই মার্চ মাস চলছে, আমাদের একটু টার্গেট দিয়েছে যে এই মার্চের মধ্যে আমাকে এতগুলো ব্লাইন্ড বাচ্চাকে আইডেন্টিফাই করতে হবে। তো সেই কারণে তবে আমার খুব নাটক দেখতে ভালো লাগে। একটা সময় অল্প স্বল্প বললাম নাটক করেছি ছাত্র জীবনে, এবং লাস্ট স্টাফ অবস্থাতে একবার স্টাফ নাটক হয়েছিল, তাতেও আমি একটু নাটকের অভিনয় করেছিলাম নরেন্দ্রপুরে থাকাকালীন। তো এই অল্প স্বল্প করেছি, ভালো লেগেছে এবং ভালো লাগে, এবং আমার মনে হয় যে এটার মাধ্যমে বহু মানুষের কাছে পৌঁছানো যায়। এবং এই যে যা কলকাতা বুকে যে নাটক হচ্ছে, লোকের টিকিট কেটে নাটক দেখছে, এটা একটা কত বড় প্রাপ্তি, ভাবা যায় না আজকে। তো এটা রিয়েলি ক্রেডিট গোজ টু অল অফ ইউ, যারা যারা আজকে এগুলো করছেন। হ্যাঁ, নিজেদের অত কষ্ট করে করছেন, আর্থিকভাবে সেরকম কিছু নেই, কিন্তু অর্থ দিয়ে সবসময় আমি কিন্তু বিচার করব না। এই যে মানুষের কাছে পৌঁছচ্ছি, যে মানুষ বুঝুক যে দৃষ্টিহীনতা
সব শেষ হয়ে যায় না। আমি অনেকে এই একটা প্রশ্ন করি কাউকে গিয়ে, আচ্ছা বলুন তো মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কোনটা? কেউ বলে চোখ। আমার তো চোখ কাজ করে না, তাই পড়াশোনা করলাম কি করে, আমি চাকরি করলাম কি করে? কেউ বলে হচ্ছে কান, কেউ তো অনেক লোক আছে যে কানে শুনতে পায় না, সেও তো ভালো কাজ করছে। কারো এমন আছে যে দুটো হাত কাজ করে না, সে মুখে পেন দিয়ে লিখছে। তার মানে মানুষের অসীম ক্ষমতা আছে, সেই ক্ষমতাটাকে প্রকাশ করার সুযোগ দিতে হবে, তাকে স্টেজ দিতে হবে, তাকে একটা অপরচুনিটি দিতে হবে। তাহলে ইচ অ্যান্ড এভরি পার্সন ইজ ইমেন্সলি, মানে কি বলবো, তাদের ইমেন্স এবিলিটি রয়েছে, সেই এবিলিটিটাকে আমাদের ড্র আউট করতে হবে। তাই আমার মনে হয় আজকে মানে এই একটা দারুণ প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম আরও দূর এগিয়ে যাবে। আমি মানে খুব প্রার্থনা করি যাতে আরও বেশি ছেলে মেয়ে এখানে ইনভলভড হোক এবং আরও বেশি লোক নাটক দেখুক, নতুন নতুন জিনিস মঞ্চস্থ হোক। তাহলে লোকের এটা একটা সুন্দর অ্যাওয়ারনেস বিল্ডিংয়ের একটা দারুণ স্কোপ, এবং আমার দিক দিয়ে যদি কখনো স্কোপ থাকে আমি নিশ্চয়ই চেষ্টা করব এটাকে প্রমোট করার জন্য, আরও ভালো জায়গায় প্রমোট করার জন্যে। I'll keep it in my mind. Thank you everybody. থ্যাংক ইউ। আপনার এই প্রতিশ্রুতিতে আমরা, হ্যাঁ এসি বন্ধ আছে, ধন্যবাদ তো দেওয়া যাবে না, আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি, আমি ঋণী আপনার কাছে। যখনই ডাকি আপনি আমাদের ডাকে সাড়া দিয়ে আসেন, আর ভালো লাগে আপনার মূল্যবান বক্তব্য। আর শুধু আপনি যে কথা বললেন, কোথাও সুযোগ, কোথাও কোনো সম্ভাবনা যদি থাকে আমরা ওয়ার্কশপও করি, এই বিভিন্ন ওয়ার্কশপের মাধ্যমে এই কাজটিকে আরও ছড়াতে চাই বিভিন্ন দৃষ্টিহীন প্রতিষ্ঠানে বা সংগঠনের মধ্যে। কোথাও সুযোগ হলে একটু আমাদের সুযোগটা দিলে আমরা তাহলে ওয়ার্কশপ দিয়ে করে এটাকে আরও প্রসার ঘটাতে পারব। এবারে পরবর্তী আমাদের যে বিষয় আছে শ্রদ্ধাঞ্জলি, তো শ্রদ্ধাঞ্জলি নিবেদনের আগে আমি অনুরোধ করব বিশ্বজিৎ দাকে আর অনির্বাণ দুজনকেই, এখানে একটা ছবি রয়েছে, ছবিতে একটু মাল্যদান করার জন্য ওটা একটু হেল্প করে দেবো। আচ্ছা সেখানে পৌঁছে যাবে, একটা মাল্য ধন্যবাদ। এবার আমি অনুরোধ জানাবো অনির্বাণ মুখার্জিকে, আজকে যে মূল বক্তা আজকের এই বিষয়ে, যে শতবর্ষের আলোয় মিত্র এবং সলিল চৌধুরী, এই সম্পর্কে দু একটা কথা বলা। আজকের এই আলোচনা সভার মাননীয় সভাপতি আমার শিক্ষক শ্রদ্ধেয় বিশ্বজিৎ দা এবং রাজাদা সহ বরিশাল নিউ ভিস্টার কর্মকর্তা, শুভানুধ্যায়ী এবং বৃহৎ পরিবারের যারা সদস্যরা আছেন তাদের সবাইকে অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই আপনারা আমাকে এরকম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বলা যেতে পারে খুবই মনের কাছাকাছি একটা বিষয় আমাকে আপনারা কয়েকটা কথা বলার সুযোগ করে দিয়েছেন, তার জন্য। এখন রাজাদা প্রাথমিকভাবে যে কথা বলছিলেন এবং বিশ্বজিৎদাও তারপরে যে কথা বললেন, তারপরে আমি আসলে নিজেও খুব প্রভুক্ত হচ্ছিলাম এই আলোচনাটাই একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে, কিন্তু সেটা করার অন্য পরিসর আছে এবং সেটার অন্য ক্ষেত্র আছে, ফলে নিয়ে সেই আলোচনা একেবারেই প্রবেশ করছি না। শুধু একটা কথা বলবো যে ভিস্তা মানে তো দিগন্ত, ফলে নিউ ভিস্তা মানে আপনারা একটা নতুন দিগন্ত উন্মোচন করেছেন, সেই দিগন্তের দিকে আপনারা আরো সম্প্রসারিত হবে আপনাদের দিগন্ত, এটাই কামনা করে আমি আমার মূল যে বক্তব্য সেখানে প্রবেশ করার চেষ্টা করি। আজকে আমরা এমন দুজন মানুষকে নিয়ে কথা বলতে চলেছি বা কথা বলতে আপনারা বলেছেন আমাকে, যে দুজন মানুষ বিংশ শতকের বাংলার যে সংস্কৃতি, সেই সংস্কৃতির যে যাকে আমরা বলতে পারি সংস্কৃতির সর্বোচ্চ যে ধারা বা সর্বোত্তম যে ধারা, সেই ধারাগুলোকে প্রতিনিধিত্ব করেন। এখন সর্বোত্তম বলতে আমি কিন্তু
এটা বলতে চাইছি না যে এটার মধ্যে কোনো একটা নাগরিক পক্ষপাত, আমরা ইংরেজি থেকে আরবান বায়াস বলি আর কি, আমি সেই তার কথা বলছি না, নাগরিক পক্ষপাতের কথা বলছি না, বা আমি কোনো বর্ণগত পক্ষপাতের কথা বলছি না, বা আমি কোনো আদর্শগত পক্ষপাতের কথাও সেই অর্থে বলছি না। আমি বলছি বাংলা সংস্কৃতি, বিশেষ করে ঊনবিংশ শতক উত্তর যে বাংলা সংস্কৃতি, যে বাংলা সংস্কৃতিকে আমরা চর্চা করি, যে বাংলা সংস্কৃতিকে আমরা যাপন করতে চাই, এবং আজকে যখন বিভিন্ন ধরনের অন্যান্য সাংস্কৃতিক উচ্চারণ বা অন্যান্য সাংস্কৃতিক কিছু একটা বিষয় দেখি যেটাকে আমরা অনেকে আগ্রাসন বলে মনে করি, সেই বাংলা সংস্কৃতির সেইটার যে মূল সুর সেটা ছিল সংশ্লেষ, যাকে আমরা ইংরেজিতে সিনক্র্যাটিক একটা কালচার বলি। বিভিন্ন ধরনের ধারা সেইগুলো এসে বাংলা সংস্কৃতির ওই পর্বে মিশেছিল। শুধু বাংলা সংস্কৃতি বা বলি কেন, আমরা গোটা ওই সময় উপমহাদেশের যে সংস্কৃতি তার মধ্যে বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম ধারা এসে মিশেছিল। সেই রবীন্দ্রনাথের কথা কেহ নাহি জানে কার আহ্বানে শত মানুষের ধারা। শত মানুষের ধারা যেমন উপমহাদেশে মেশে, তেমনি শত মানুষ তার শত সংস্কৃতি নিয়ে আসে। সেই সংস্কৃতির ধারা এসে মিশেছিল এবং সেই ধারাগুলোর একটা সাংগঠনিক বহিঃপ্রকাশ, মানে সবকিছু মিশছে, সেটার একটা প্রকাশ ঘটছে বিভিন্ন জায়গাতে। ধরুন প্রেমচাঁদ লিখছেন, আমাদের এখানে রবীন্দ্রনাথ লিখছেন, এদিকে বুদ্ধদেব বসু লিখছেন, সুধীন্দ্রনাথ দত্ত লিখছেন, শিশির ভাদুরী নাটক নিয়ে ইংরেজির অধ্যাপনার চাকরি ছেড়ে দিয়ে নাটক নিয়ে নতুন পরীক্ষা নিরীক্ষা করছেন। এই যে বিভিন্ন ধরনের কার্যকলাপ ঘটছে, প্রমথেশ বড়ুয়া দেবদাস বলে একটা ফিল্ম বানানোর চেষ্টা করছেন 1930-এর দশকে। এই ধরনের যে সমস্ত কার্যকলাপগুলো ঘটছে, এই কার্যকলাপগুলো ঘটছে কিন্তু একটা মূল বিষয় থেকে, এবং সেটা অনেকটাই কিছুটা বিচ্ছিন্ন, কিছুটা একটু একটু যাকে আমরা ইংরেজিতে ডিসঅর্গানাইজড বলি, সেইভাবে একটা ঘটছে। সেইটা যখন 1936 সালে গণনাট্য সংঘ তৈরি হচ্ছে এবং যখন প্রগতিশীল লেখক শিল্পী সংঘ তৈরি হচ্ছে, তখন সেই চারদিকের যে বিভিন্ন রকম ধারা, সেই ধারাগুলো একটা মঞ্চে তৈরি হচ্ছে, একটা মঞ্চে সেগুলো মিশে যাচ্ছে। এখন গণনাট্য সংঘের কথা বললে তার মধ্যে এক ধরনের আদর্শগত, তার একটা মতাদর্শগত একটা পক্ষপাত সেখানে থাকে। সেই মতাদর্শগত পক্ষপাতটাকে সঙ্গে নিয়েই আপনারা যদি মনে করেন, আলোচনাটাকে ধরেন, তাহলে দেখবেন যে মতাদর্শগত পক্ষপাত ছিল গণনাট্যের মধ্যে, তার মূল কথাই ছিল কিন্তু মাটির কাছাকাছি পৌঁছানো এবং মাটির যে সুর, যেটাকে আমরা ইংরেজিতে সাবল্টার্ন বলি, সেই সমস্ত মাটির সুরগুলোকে মূল ধারাতে নিয়ে আসা। যে জন্যে সলিল চৌধুরী এবং হেমাঙ্গ বিশ্বাসের যে বিতর্ক গণনাট্য সংঘের সম্মেলনে, সেখানে হেমাঙ্গ বিশ্বাস গান সম্পর্কে যে কথা বলছেন, যে গণনাট্যের গান কিরকম হবে, মানুষের গান কিরকম হবে, তখন হেমাঙ্গ বিশ্বাস একটা শব্দ তৈরি করছেন, সেটা হচ্ছে বাহিরানা। ঘরানা আমরা শুনেছি, এখানে শর্মিষ্ঠা আছেন, আরো অনেকে আছেন যারা আমাদের ভারতীয় মার্গ সঙ্গীত সম্বন্ধে তাদের সম্যক অবগতি আছে, আমি সেই দিকে যাচ্ছি না। কিন্তু ঘরানা শব্দটা মানে আমরা এটা বুঝি যে ভারতীয় মার্গ সঙ্গীতের একটা নির্দিষ্ট, যাকে ইংরেজিতে স্টাইল বলা যায়, এর থেকে বেশি আমি বলতে পারবো না। ফলে কিন্তু ঘরানা শব্দটা আমরা জানি। একটা ঘর মানে কি? একটা ঘর মানে একটা বদ্ধ জায়গা। আমরা একটা ঘরের মধ্যে আছি, মানে এই ঘরটার মধ্যে চারটে দেওয়াল আছে, একটা ছাদ আছে। সেই ঘরটাকে আপনি যখন বাইরে এনে ফেলছেন, তখন তার দিকে কোনো ছাদ নেই, তার মাথায় কোনো ছাদ নেই, চারদিকে কোনো দেওয়াল নেই, একটা দিগন্ত বিস্তৃত একটা ক্ষেত্রের মধ্যে আপনি সংস্কৃতিকে স্থাপন করছেন। চিরকাল শান্তিনিকেতনের চারপাশে, চিরকাল জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির চারপাশে যারা রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন, একটা অত্যন্ত শেল্টার্ড, একটা অত্যন্ত আশ্রয়ের একটা বাতাবরণের মধ্যে যারা রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন, তাদের পরবর্তী শিল্পীরা, সুচিত্রা মিত্র যখন একটা ট্রাকের মধ্যে উঠে মাঝ রাত্রিবেলা কলকাতার থেকে বাইরে বেরিয়ে একটা গ্রামের রাস্তায়, সেরকম আলো নেই, সেরকম সঙ্গীত শব্দ প্রক্ষেপণের ব্যবস্থা নেই, সেইখানে দাঁড়িয়ে সুচিত্রা মিত্র যখন রবীন্দ্রনাথের গান নাই নাই ভয় মানুষের মধ্যে উপস্থাপন করছেন, তখন কিন্তু আসলে রবীন্দ্রনাথের গান তার ঘরকে ভেঙে একটা বাইরে আরো বড় একটা দর্শকের কাছে, আরো বড় একটা সাংস্কৃতিক পরিসরে পৌঁছানোর চেষ্টা করছে। এইটা হচ্ছে গণনাট্য সংঘের, গণনাট্য আন্দোলনের মূল কথা। এবং এই গণনাট্য আন্দোলনের যে তাত্ত্বিক প্রস্থান, তার যে তাত্ত্বিক ভিত্তি, সেইটা তৈরি করেছিলেন সলিল চৌধুরী। এবং নাটকে তার এক্সপ্রেশন, নাটকে তার অভিব্যক্তি ঘটিয়েছিলেন তৃপ্তি মিত্র। এখন সলিল চৌধুরীর জীবনটাও এই বিভিন্ন ধারার জীবন। সলিল চৌধুরীর বাবা ছিলেন ডাক্তার, সলিল চৌধুরীর বাবা চা বাগানের ডাক্তার ছিলেন। সলিল চৌধুরীরা দিনের বেলা
ওই চা বাগানের দিগন্ত বিস্তৃত মাঠে দৌড়দৌড়ি করে বেড়াতেন, বিভিন্ন ধরনের জন্তু জানোয়ার দেখতে পেতেন, রাত্রিবেলা বিভিন্ন ধরনের পাখির ডাক শুনতে পেতেন, তাতে ভয় পেতেন, মাকে জড়িয়ে ধরতেন। সলিল চৌধুরীর বাড়িতে প্রতিদিন সন্ধেবেলা বাবা সিম্ফনি শুনতেন, মোৎসার্ট শুনছেন, বেটোফেন শুনছেন, হাইডেন শুনছেন, বিভিন্ন ধরনের সিম্ফনি শুনছেন। সলিল চৌধুরী একটা নতুন সুর, নতুন একটা আঙ্গিক আত্মস্থ করছেন, সেটা বুঝতে পারছেন হয়তো নয়, কিন্তু আত্মস্থ করছেন। আর দিনের বেলা সলিল চৌধুরী দেখছেন মা দুপুরবেলা ভারতবর্ষ পত্রিকা পড়ছেন, প্রবাসী পত্রিকা পড়ছেন, বিভূতিভূষণের লেখা পড়ছেন, রবীন্দ্রনাথের লেখা পড়ছেন। ফলে বাংলা সংস্কৃতির যে সাহিত্য এবং পাশ্চাত্য সঙ্গীতের যে সুর, তার সঙ্গে চা বাগানে থাকার কারণে সেই সমস্ত আদিবাসী মানুষের যে সমস্ত নিজস্ব গান, নিজস্ব ভাবনা, সাঁওতাল যে সমস্ত ওখানকার কুলি লাইনে সাঁওতাল ছেলে মেয়েদের সেই সমস্ত নাচ, মাদলের শব্দ, সব মিলিয়ে সলিল চৌধুরীর মধ্যে একটা সাংস্কৃতিক জারণ ঘটছে। এবং যে জারণটা ঘটছে অত্যন্ত ছোটবেলায়, তাই জন্যই সলিল চৌধুরী যখন 4 বছর বয়সে কলকাতায় সুকিয়া স্ট্রিটে নিজের জেঠুর বাড়িতে আসছেন, তখন সলিল চৌধুরী কলকাতা শহরের বড় বড় গাড়ি, ভালো ভালো মিষ্টির দোকান, কোনো কিছুই সলিল চৌধুরীকে খুব একটা আকর্ষণ করছে না। যেটা আকর্ষণ করছে সেটা হচ্ছে সলিল চৌধুরীর ছোটদা নিখিল চৌধুরী, তার একটা অর্কেস্ট্রার ঘর। সলিল চৌধুরীর ছাদ থেকে লুকিয়ে লুকিয়ে ছোটদার অর্কেস্ট্রার ঘরে যে সমস্ত গত বাজছে বাঁশিতে, সেইগুলো শুনছেন, পিয়ানোতে যা বাজছে সেগুলো শুনছেন, এবং সেগুলো মুখস্থ করছেন, সেগুলো সুরে সুরে গাওয়ার চেষ্টা করছেন নিজে নিজে। এবং একবার এইভাবেই ছোটদা তাকে আড়াল থেকে দেখে ফেলছেন, এবং তারপরে সলিল চৌধুরীর সেইভাবে সঙ্গীত, তার যে হাতে খড়ি হচ্ছে সঙ্গীত। ফলে সলিল চৌধুরী 6 বছর বয়সে প্রথম, তখন তো আমরা 6 বছরের কথা বলছি, সলিল চৌধুরী 1931 সালে প্রথম বাংলায় সবাক ফিল্ম তৈরি হলো। তার আগে তো বাংলায় নির্বাক ছবি ছিল। তো নির্বাক ছবি যখন দেখানো হতো তার পিছনে মিউজিক হতো। ধরুন একটা ভূতের সিনেমা হচ্ছে, তখন তাহলে সেই তার মিউজিকে পিয়ানোতে ভূতের এই একটা আওয়াজ টাওয়াজ করতে হবে। সেই আওয়াজগুলো সলিল চৌধুরী 6 বছর বয়সে, 7 বছর বয়সে করতেন। তারপরে সলিল চৌধুরীর বাবার মনে হলো যে ছেলে একটু বাঁদর হয়ে যাচ্ছে। বাবা দাদার সঙ্গে রেস্টুরেন্টে যাচ্ছে, নায়িকাদের সঙ্গে আইসক্রিম খাচ্ছে বসে বসে। ফলে বাঁদর ছেলেদের আগেকার দিনে যা করা হতো, এখন তো আমরা বাঁদর ছেলেদের আরো বেশি করে একটু বাবা বাছা করি। আমার মেয়ে যখন বাদরামি করে, একটু আরো বকাঝকা দুঘা দেওয়ার পরিবর্তে একটুখানি সহনশীল ভাবে এখন বলার চেষ্টা করি। তখন বাঁদর ছেলেদের তো অত কিছু রেয়াত করা হতো না। বলা হলো না তুমি কলকাতা থেকে চলে যাও। তাকে যে বিশ্ববিদ্যা বলছিলেন সোনারপুরের কাছে যে গ্রাম, সেই গ্রামে তাকে নির্বাসনে পাঠানো হচ্ছে মায়ের বাড়িতে, মামার বাড়িতে। তখন সলিল চৌধুরীর কাছে অর্কেস্ট্রা নেই, পিয়ানো নেই, বেহালা নেই, দাদা নেই, সঙ্গীত নেই, কিচ্ছু নেই। আছে একটা বাঁশি। এবং দাদা যে সুরগুলো শিখেছে দাদার কাছে, যে গতগুলো শিখেছেন, যে বাংলা সঙ্গীতের যে সমস্ত ওই তৎকালীন যে গান, জ্ঞান গোসাইয়ের গান, কৃষ্ণচন্দ্রের গান, যে সমস্ত গান তিনি ওইখানে রপ্ত করেছেন কলকাতায়, সেই গানগুলো উনি বাঁশিতে একা একা রেল লাইনের ধারে বসে বসে বাজাচ্ছেন। কারণ সলিল চৌধুরীর মামার বাড়িতে মিউজিকের কোনো চর্চা ছিল না। এইভাবে সলিল চৌধুরী প্রতিনিয়ত তার সঙ্গীতকে যাপন করতে করতে 1940-এর দশকে যখন রবীন্দ্রনাথের মৃত্যু হচ্ছে, তারপরে তার পারিবারিক জীবনে বিভিন্ন ধরনের ওই সমস্ত ঘাত প্রতিঘাতের কারণে কলকাতায় মেডিকেল কলেজের উল্টো দিকের হোস্টেলে এসে থাকতে হচ্ছে। তখন তিনি একেবারে ঝাঁপিয়ে পড়ছেন। এবং 42-43 সালে রেল শ্রমিকদের যে আন্দোলন, সেই আন্দোলনে সলিল চৌধুরী একেবারে ঝাঁপিয়ে পড়ছেন, মানে আক্ষরিক অর্থে ঝাঁপিয়ে পড়ছেন। গলায় একটা হারমোনিয়াম নিয়ে, সিঙ্গেল লিডের হারমোনিয়াম বাবা কিনে দিয়েছিলেন। এখন কেউ জিজ্ঞেস করবেন না সিঙ্গেল লিডের হারমোনিয়ামটা কি বস্তু, আমি কিন্তু জানি না। আমি সলিল চৌধুরীর জীবনীতে পড়েছি একটি সিঙ্গেল লিডের হারমোনিয়াম গলায় ঝুলিয়ে বিদেশ মিশ্র বলে একজন রেলওয়ে ট্রেড ইউনিয়নিস্টের সঙ্গে তিনি গোটা আসাম এবং বাংলা ঘুরে সেখানে রেল শ্রমিকদের জন্য বিভিন্ন গান বানিয়েছেন। শুধু রেল শ্রমিকদের জন্য গান বানিয়েছেন তা নয়, সোনারপুর সংলগ্ন অঞ্চলে কৃষক আন্দোলন, সেই কৃষক আন্দোলনের সংগঠন নিজে যেমন তৈরি করেছেন, নিজে সংগঠন তৈরি করেছেন, তার সঙ্গে কৃষক আন্দোলনের গান তৈরি করেছেন। শুধু স্লোগানে তো হয় না, তার সঙ্গে তার মানে শুধু স্লোগান একটা প্রতিবাদের উচ্চারণ। আজকের তারিখে যারা এই ধরনের প্রগতিশীল বামপন্থী আন্দোলন করেন, তারা আজকে এই কথাটা বলছেন, আজকেও বলছেন, যে কথা সলিল চৌধুরী আজ থেকে 80 বছর আগে বলেছিলেন, যে শুধুমাত্র স্লোগান, শুধুমাত্র পলিটিক্যাল বক্তব্য রাখলে হয় না, তার সঙ্গে একটা বিকল্প পলিটিক্যাল কালচার, রাজনৈতিক সংস্কৃতির একটা তৈরি করা দরকার। রাজা আমাকে বেশি বলছি না না, ঠিক আছে ঠিক আছে, আমি বলবো। হ্যাঁ একটু বলে দিও। একটা রাজনৈতিক যে সংস্কৃতি, সেই সংস্কৃতিটাকেও একটা জারণ করা দরকার, সেইটা করছেন সলিল চৌধুরী। এবং সেইটা করতে গিয়েই 1940-এর দশকের যে সমস্ত গান, আজকেও যে সমস্ত গান শুনে আমরা আলোড়িত হই, এখানে রমেন আছে, আরো অনেকে আছেন, শর্মিষ্ঠা আছেন, আপনারা আছেন, সলিল চৌধুরীর গান নিয়ে আপনারা আমার থেকে অনেক বেশি বলতে পারবেন। কিন্তু যে সমস্ত গানগুলো নিয়ে আমরা আজকেও আলোড়িত হই, ধরুন পথে এবার নামো সাথী,
অথবা ও আমার দেশবাসী রে, অথবা গৌরী সিংহ তুলেছে শির, বহিছে সিন্ধু গর্জমান, গঙ্গা যমুনা রাইনে নাইলে মিসিসিপিও তুলেছে তার নওজওয়ান, এই সমস্ত গান যখন তৈরি হচ্ছে, অথবা এই গত 13ই মার্চ ধর্মঘট ছিল, আমার সকালবেলায় যে গানটা শুনতে ইচ্ছা করলো, ঢেউ উঠছে কারাট উঠছে, এই যে গানগুলো, এইগুলো সলিল চৌধুরী 1940-এর দশকে সেই সংগ্রামী আন্দোলনের মধ্যে দাঁড়িয়ে তৈরি করছে। এবং এই গানটার সঙ্গে কি তার যে সাংস্কৃতিক বেড়ে ওঠা তার কোনো বিরোধ আছে? একেবারেই না। তিনি যখন মামার বাড়িতে ছিলেন তখন একজন সম্পন্ন কৃষকের বাড়িতে, একজন মোটামুটি জোরদারের বাড়িতে কীর্তন হচ্ছে, সলিল চৌধুরী লুকিয়ে শুনতে গেছেন কীর্তন। সেখানে শুনছেন যমুনে তুমি কি সেই যমুনে প্রবাহিনী, সেই গান সলিল চৌধুরী শুনছেন, শুনে আত্মস্থ করছেন। সেই গান সলিল চৌধুরী পরে গান বানাচ্ছেন, বিচারপতি তোমার বিচার করবে বলে জেগেছে এই জনতা, এই গান তৈরি হচ্ছে। এবং এই গান যে তৈরি হচ্ছে, এবং এই গান শুধুমাত্র যে একটা সাংস্কৃতিক পরিমণ্ডলে গাওয়া হচ্ছে তা নয়। আপনারা জানেন যে 1946 সালের ওই সময় যে কলকাতাতে বিরাট একটা আন্দোলন তৈরি হয়েছিল, ওই ছাত্রছাত্রীদের উপরে গুলি চালানোকে কেন্দ্র করে 1946 সালে। সেই সময় বিরাট যে অবস্থান তৈরি হয়েছিল, অবস্থান হয়েছিল কলকাতার রাজপথে, একেবারে ধর্মতলা থেকে ওয়েলিংটন থেকে এখানে বিরাট যে অবস্থান তৈরি হয়েছিল, সেই অবস্থানে পুলিশ গুলি চালালো, সোহরাবর্দীর পুলিশ। সলিল চৌধুরী বেঁচে গেলেন, কিন্তু সলিল চৌধুরীর পাশে রামেশ্বর বন্দ্যোপাধ্যায় বলে একটি ছেলে, তার পকেটে একটি সিনেমার টিকিট ছিল, সে ভেবেছিল মিছিলটা করে সিনেমা দেখতে যাবে। সেই ছেলেটি পুলিশের গুলিতে মারা গেল, কিন্তু সেই মারা যাওয়ার আগে গান গাইছে, বিচারপতি তোমার বিচার করবে বলে জেগেছে আজ জনতা। ফলে একজন মানুষ, একটি 21 বছরের ছেলে, তার লেখা গান, সেই গান গাইতে গাইতে একটি 20 বছরের ছেলে প্রাণ দিচ্ছে পুলিশের গুলিতে। এইটা হচ্ছে সংস্কৃতির, এইটা হচ্ছে সাংস্কৃতিক ইম্প্যাক্ট। এটা ব্যক্তি সলিল চৌধুরীকে তখন কেউ চেনে না, কিন্তু তার গানটা সবাই চেনে। এইভাবে একটা সমষ্টিগত সংস্কৃতির জন্ম দেওয়া, যেটা সলিল চৌধুরী করেছিলেন এবং একটা রাজনৈতিক আন্দোলনের মধ্যে থেকে করেছিলেন, সেই রাজনীতির সঙ্গে সলিল চৌধুরী কিন্তু থাকতে পারেননি। সেটা স্বতন্ত্র প্রশ্ন, কিন্তু সেটা খুব স্বতন্ত্র প্রশ্ন নয় জন্যে যে 1951 সালে সলিল চৌধুরীর সঙ্গে সরাসরি কমিউনিস্ট রাজনীতি, আপনারা জানেন সলিল চৌধুরী কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন 1951 সালে, এবং সেই কমিউনিস্ট পার্টির সদস্য থাকাকালীন সলিল চৌধুরীর সঙ্গে তার সংস্কৃতির উচ্চারণ নিয়ে বিভিন্ন সময় কমিউনিস্ট পার্টির বিরোধ হয়েছে। এখন সেটা এখানে আলোচনা করার পরিসরটা কম, সময়টাও কম, আমি জন্য মধ্যে ঢুকছি না। কিন্তু আমি যে কথাটা বলবো যে 1951 সালে সলিল চৌধুরী যখন ছেড়ে দিচ্ছেন কমিউনিস্ট পার্টি, তারপরে সলিল চৌধুরী যখন বম্বে যাচ্ছেন, যে গল্পটা নিয়ে বম্বেতে যাচ্ছেন, যে গল্পটার ভিত্তিতে বিমল রায় সিনেমা তৈরি করছেন 2 বিঘা জমিন, যেখানে সলিল চৌধুরী প্রথম তার বলিউড বলতে আমরা যা বুঝি, সেই বলিউডে আমরা যে মিউজিক, যেখানে প্রথম ডিরেকশন দিচ্ছেন সলিল চৌধুরী, সেই 2 বিঘা জমিন আসলে একজন কৃষকের গল্প। যে কৃষকের জমি চলে যাচ্ছে, যে কৃষক দুর্ভিক্ষের কারণে জমি হারা হয়েছে, যে কৃষক তার ফসলের দাম পাচ্ছে না, এবং ফসলের দাম পাচ্ছে না বলে সে শহর কলকাতায় রিক্সা চালক হয়ে যাচ্ছে। ফলে সলিল চৌধুরীর প্রতিদিনের যাপন, প্রতিদিনের আচরণ, প্রতিদিনের উচ্চারণ, যেটা তিনি নিজের সংস্কৃতির মধ্যে ধারণ করেছিলেন, তিনি তথাকথিত বাণিজ্যিক সংস্কৃতির মধ্যেও সেটাকেই কিন্তু স্থাপন করার চেষ্টা করছেন। সলিল চৌধুরীর প্রত্যেকটা গান আপনারা যদি আলাদা আলাদা করে নিয়ে দেখেন, তাহলেও দেখবেন যে এই গানের মধ্যে তার যে বৃহত্তর সাংস্কৃতিক বোধ, সেটা কিন্তু আছে। দ্বিজেন মুখুজ্জের একটা গানের কথা মনে পড়ছে, ওই ক্লান্তি নামে গো রাত্রি নামে গো বলে একটা গান আছে, যেটা হ্যাপি বার্থডে টু ইউ এর সুরে সলিল চৌধুরী বানিয়েছিলেন। যেটা একটা হ্যাপি বার্থডে টু ইউ হচ্ছে একটা, মানে কি বলবো, একটা আনন্দের একটা ওকেশন। সেইটাকে কিন্তু সলিল চৌধুরী ভেঙে এমন একটা গান তৈরি করছেন, যেটা একজন মানুষ, একজন শ্রমজীবী মানুষের জীবনের যে উৎকণ্ঠা এবং তার জীবনের যে বিচ্ছেদ, সেই বিচ্ছেদটাকে, সেটা তার বিচ্ছেদের ব্যঞ্জনা বহন করছে। ফলে সলিল চৌধুরী সারা জীবনের যে কাজ, সেই প্রত্যেকটা গান, আপনি যে কোনো একটা গানের মধ্যে আপনি তার এই যে আন্দোলন, তার এই যে সাংস্কৃতিক যে বোধ, সেটার একটা চিহ্ন পাবেন। এবং সলিল চৌধুরী বলেছেন পরবর্তীকালে যে এই বোধ তিনি পেয়েছেন কোথায়? এই বোধ পেয়েছেন গণনাট্য সংঘের সম্মেলনে, কারণ সেইখানে তিনি বিভিন্ন ধরনের বাজনার সঙ্গে পরিচিত হয়েছেন, বিভিন্ন ধরনের লোকসঙ্গীতের সঙ্গে পরিচিত হয়েছেন, বিভিন্ন ধরনের লোকসঙ্গীতের চলনের সঙ্গে পরিচিত হয়েছেন। ফলে এই হচ্ছে সলিল চৌধুরীর আমাদের যে বৃহত্তর সংস্কৃতি, এই সংস্কৃতির মধ্যে সলিল চৌধুরীর যে অবদান। এখন এবার যদি আমরা তৃপ্তি মিত্রে আসি, সলিল চৌধুরীর জন্ম 1925 সালে, তৃপ্তি মিত্রের জন্ম 1925 সালে, 24শে অক্টোবর তৃপ্তি মিত্রের জন্ম, সলিল চৌধুরীর জন্ম নভেম্বর মাসে। এখন সলিল চৌধুরী নিজের আত্মজীবনীতে 3টে জন্ম সাল পাওয়া যায়, আমি সেই বিতর্কের মধ্যে যাচ্ছি না, কিন্তু তৃপ্তি মিত্রের জন্ম 1925 সালে 24শে অক্টোবর। তৃপ্তি মিত্র খুব ছোটবেলা থেকেই আশুতোষ কলেজে পড়তে পড়তে নাটকের মধ্যে চলে এলেন। ওই রাজাদা যে বলছিলেন নাটকের জাদু, সেই জাদু
বা নেশা যাই বলুন না কেন, সেটা দীপ্তি মিত্রকে গ্রাস করল। পরবর্তীকালে 1945 সালে শম্ভু মিত্রর সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হলেন। কিন্তু তার আগেই 1943 সালে গণনাট্য সংঘের যে প্রথম ফিল্ম, হিন্দি ফিল্ম ধরতি কে লাল, সেই ফিল্মে দীপ্তি মিত্র অভিনয় করেছে। ফলে দীপ্তি মিত্রের নাটকের মধ্যে, শম্ভু মিত্র দীপ্তি মিত্রের নাটকের মধ্যেও কিন্তু ওই যে একটা বিকল্প সংস্কৃতি, ওই যে মানুষের একটা ক্ষোভ, মানুষের একটা বিক্ষোভ, মানুষের একটা মানুষের এই যে ব্যবস্থা ভাঙার একটা বিষয়, গরিব মানুষ, মেহনতি মানুষের যে আগ্রাসন, তার প্রতি যে আগ্রাসন, সেটাকে ভাঙার যে একটা আরতি, সেটাও কিন্তু আমরা দীপ্তি মিত্রের, শম্ভু মিত্রের যে সমস্ত প্রোডাকশন বহুরূপীর মধ্যে সেখানে আমরা পাই। অয়দি পাউস ধরুন এক ধরনের একটা নাটকের কথা বলা যায়। অয়দি পাউসের মধ্যে কিন্তু সেই অর্থে কোনো যাকে বলে যে কোনো বিপ্লবী কোনো ব্যাপার নেই। কিন্তু একটা জিনিস তো ঠিক, অয়দি পাউস এর গল্প আপনারা সবাই জানেন, আমি গল্পের মধ্যে যাচ্ছি না। কিন্তু অয়দি পাউস একজন মানুষ যিনি একটা পরিস্থিতির দাস, তাকে চারদিক থেকে বিভিন্ন ধরনের পরিস্থিতি আঁকড়ে ধরেছে এবং সে পরিস্থিতির বাইরে বেরোতে পারছে, সে ছটফট করছে, যাকে মার্ক্সীয় তত্ত্বে এলিয়েনেশন বলে। এই এলিয়েনেশনের যে সর্বোত্তম প্রকাশ, যেটা সফোক্লিস ঘটিয়েছিলেন বহু বছর আগে, খ্রিস্টপূর্বে, সেইটা আমাদের বাংলা মঞ্চে অত্যন্ত প্রাঞ্জলভাবে উপস্থাপন করেছেন। অয়দি পাউসের অভিনয় আমরা দেখিনি, কিন্তু এখানে আমরা যারা আছি তারা সবাই কোনো না কোনো দিন একবার না একবার রেডিওতে অয়দি পাউসের অভিনয় শুনেছি। এটা একটা, এরকম বহু নাটক আছে শম্ভু মিত্রের, দীপ্তি মিত্রের। আমরা দীপ্তি মিত্রের নাটক, শম্ভু মিত্রের অভিনয়, দীপ্তি মিত্রের বা শম্ভু মিত্রের প্রযোজনা, দীপ্তি মিত্রের অভিনয় দেখতে পাইনি, কারণ শম্ভু মিত্র অত্যন্ত রক্ষণশীল ছিলেন তার নাটক রেকর্ডিং করতে দেওয়ার ব্যাপারে। যদি থাকতো নিশ্চয়ই আমরা ইউটিউবে পেয়ে যেতাম, আজকে সব আমরা পাইনি। কিন্তু আকাশবাণীর দৌলতে, রেডিওর দৌলতে বা রেকর্ডিং টেকনোলজির দৌলতে আমরা তাদের অভিনয় শুনেছি কিছুটা। 4 অধ্যায়ে দীপ্তি মিত্রের অভিনয় শুনেছি। ফলে এই অভিনয়ের মধ্যে থেকে ওই যে বিকল্প নাটক আগে কারা করতো? রাজাদা বলছিলেন যে নাটকের পরিসর বাড়াতে হবে, দৃষ্টিহীনটা নাটক ব্যাপারটা, থিয়েটার ব্যাপারটা বরাবরই তো হচ্ছে একটা প্রতিবাদী বিষয়। থিয়েটার আগে হতো বড় লোকেদের এই নাট মন্দিরে, তারপর থেকে সেই থিয়েটার ভাঙতে শুরু করলো, ভাঙতে গণনাট্য সংঘ সেই থিয়েটারকে রাজপথে এনে নামালো। বিজন ভট্টাচার্য নবান্ন নাটক করলেন, আরো অনেক নাটক হলো, একটার পর একটা, আগুন, নবান্ন, এটা আরো অনেক নাটক হলো, আমি নাম করছি না সবকটার। এই যে মঞ্চ, এই যে একটা ঘেরা মঞ্চ, ঘর, ছাদ, এই ছাদের ঘরের বাইরে বেরিয়ে মানুষের রাজপথে দাঁড়িয়ে নাটক, শম্ভু মিত্র, দীপ্তি মিত্ররা সেই নাটককে গ্রহণ করেছেন এবং সেই নাটককেই তারা নিয়ে গেছেন, সেই নাটকের মেজাজকে তারা আবার ঘরে নিয়ে চলে গেছে। যে নাটক রাস্তা থেকে প্রাণ পেয়ে আবার ঘরে চলে গেছে, তারা যখন একটা নাটক করছেন তখন সেই রাস্তার মানুষগুলোর মেজাজ দেখা যাচ্ছে। আমি শেষ করে আনবো, দীপ্তি মিত্র বললে আমার যে নাটকের কথা মনে পড়ে সেটা হচ্ছে রক্তকরবী। রক্তকরবীর অভিনয় আপনারা জানেন, ডাকঘর আছে, আরো একটার পর একটা আছে, আমি শুধু রক্তকরবীটা বলি আমার। এবং রাজাদাও বলছিলেন যে একটা অস্থিরতার সময় আজকের সময় অস্থির, কিন্তু আজকের এই যে অস্থিরতা, এই অস্থিরতা কি আমরা সত্যি অনুভব করছি? আপনারা ভেবে দেখুন তো, একটা মেয়েদের স্কুলের উপরে, বাচ্চা মেয়েদের স্কুল, তার উপরে বোমা পড়লো, 166টা মেয়ে পড়তে পড়তে মরে গেল। প্রথমবার বোমা পড়লো, তারা বেরোচ্ছিল অন্য একটা ঘরে নিয়ে যাওয়ার জন্য, তারপরে আবার একবার বোমা পড়লো, গিয়ে মেয়েগুলো মরে গেল। এবং এইটা যারা বোমাটা ফেললো, তারা এই যে দ্বিতীয়বার বোমা ফেললো, এটাকে বলে ডবল ট্যাপ। আমি অ্যান্ড্রয়েড ইউজ করি, আমি যখন লোককে এবার বলি যে এটাকে ডবল ট্যাপ করো, তখন কিন্তু আমার মনে কোথাও ভাবছে একটা ডবল ট্যাপ মানে ওই যে বাচ্চা মেয়েগুলো মরে গেল, ওটাও কিন্তু ডবল ট্যাপের ফল। আমরা কি সত্যি ওই 166টা মেয়ের জন্য একটু আলোড়িত হয়েছি? আমাদের আমার মেয়ে হতে পারতো ওখানে, আপনাদের অনেকের সন্তান হতে পারতো ওখানে, আমরা কি আলোড়িত হয়েছি? হইনি। আমাদের বন্ধু বান্ধব, যাদের সঙ্গে আমরা চাকরি করেছি, যাদের সঙ্গে আমরা ওঠা বসা করেছি, যাদের সঙ্গে আন্দোলন করেছি, আর যাদের সঙ্গে আনন্দ করেছি, একসঙ্গে পান ভোজন করেছি, হঠাৎ করে তাদের চাকরি চলে গেল। আমরা কি এক রাতও না ঘুমিয়ে কাটাতে পেরেছি? আমাদের চারপাশের বন্ধুদের মধ্যে ভয়ানক দারিদ্র, ভয়ানক অভাব। আমি সেদিন পূর্ব মেদিনীপুরে মিটিং করতে গেছিলাম, একটি ছেলে আমাকে বলছে, দাদা আমার নামে ট্রাইসাইকেলটা এলো, একটা অন্য লোক নিয়ে চলে গেল, শুধুমাত্র আমি একটা লোক পেলাম না যে আমাকে খেজুরির গ্রাম থেকে তমলুকে নিয়ে আসবে ট্রাইসাইকেলটা পাওয়ার জন্য। আমি এখন যেতে পারছি না, আমি আমার একটা দোকানটা চালাতে পারছি না ট্রাইসাইকেলের জন্য। এরপরে আমি নিজে যখন এক জায়গা থেকে আরেক জায়গায় র্যাপিডো বা উবেরে করে যাচ্ছি, আমার বুকটা কি একটু কেঁপে উঠছে?
কেঁপে উঠছে না। আমাদের মধ্যে যেটা কাজ করছে সেটা হচ্ছে অ্যাপাথি, এক ধরনের দূরত্ব, এক ধরনের একটা মানে অ্যাপাথির বাংলা ঠিক আমার এক্ষুনি মনে আসছে না, মানে এক ধরনের নির্লিপ্ততা আমাদের মধ্যে কাজ করছে। এই নির্লিপ্ততা কাজ করছে মানে কি আমরা সবাই প্রচন্ড নিষ্ঠুর, আমরা কি সবাই রক্তপিপাসু? তা নয়। আমরা মনে করছি আমি চিৎকার করে কিছু হবে না, আমি রাস্তায় নেমে মিছিল করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রিল বানিয়ে ইরানের 166টা মেয়েকে বাঁচাতে পারবো না, আমি সব মানুষের হাতে কাজ ফিরিয়ে দিতে পারবো না, আমার ক্ষমতা নেই। আমার চারপাশের যে ব্যবস্থাটা, সেই ব্যবস্থাটা প্রতিনিয়ত আমাকে টিপে ধরছে, প্রতিনিয়ত আমার রক্ত শোষণ করছে, আমার গলা টিপে ধরছে। রক্তকর্মীর কথা মনে করুন, রক্তকর্মীর রাজা যিনি বেরোচ্ছেন না, অন্ধকারের মধ্যে আছেন। রক্তকর্মীর রাজা নন্দিনীকে বলছেন, নন্দিনী তোমরা এই যে মাটির ওপরের এই 3-4 ইঞ্চি 10 ইঞ্চি জায়গা যেখানে ঈশ্বর এত মায়া রেখে দিয়েছেন, তোমরা এই মায়াতে মজে আছো, আমি এই মায়ার তলা থেকে পৃথিবীর লুকোনো সম্পত্তি বার করতে চাই। রাজা যখন এটা বলছেন, আমরা তখন আজকের দিনে বুঝতে পারি না যে মাটির নিচের তেল, কোথাও কার হয়তো দেশের সম্পদ, আমার আপনার গুরুত্বপূর্ণ মনোযোগ, সেইটা কেড়ে নিয়ে কেউ বেচে দিতে চাইছে, ব্যবসা করতে চাইছে। রাজা বলছেন শেষে, রাজাকে যখন নন্দিনী বলছে, রাজা তুমি তো বুঝতে পারছো, তুমি নেমে এসো রাস্তায়। তখন রাজা বলছে, নন্দিনী আমি রাস্তায় নামতে পারি না, কারণ আমি রাস্তায় নামলেই ব্যবস্থা আমাকে মেরে ফেলবে। তখন নন্দিনী বলছেন, তুমি পারো না, কিন্তু রঞ্জন পারে। রাজা বলছেন, আমি রঞ্জনকে আসতে দেব না। নন্দিনী বলছেন, রঞ্জন আসবেই। এবং এই যে তৃপ্তি মিত্র বলছেন রঞ্জন আসবেই, এই যে একটা রঞ্জনের খোঁজ করা, এই রঞ্জনের খোঁজ করাটাই হচ্ছে মুক্তির খোঁজ করা। রঞ্জনকে দেখা যাচ্ছে, রঞ্জন ওই রাজ্যের সামনে মরে পড়ে আছে, তার গলায় একটা রক্তকরবীর মালা। এই রঞ্জনের, এই যে মরে যাওয়া রঞ্জন, যে মরে যাওয়া রঞ্জনকে দেখিয়ে নন্দিনী বলছে, রাজা তুমি ভেঙে বেরিয়ে এসো, এই যে ব্যবস্থা তুমি তৈরি করছো, এই ব্যবস্থা অন্তঃসার শূন্য, অসার, এই ব্যবস্থার মধ্যে কোনো মুক্তি নেই, মানুষের সমস্ত সুকোমল বৃত্তিগুলো ভেঙে ফেলছে তোমার এই ব্যবস্থা। একটা ছেলের নাম ছিল ভাগুলাল, তাকে তুমি 47-এর খ বানিয়ে দিয়েছো। বিশু পাগলা যে গান গায়, তাকে তুমি 69-এর ও বানিয়ে দিয়েছো। তুমি ভাবতে পারছো এই মানুষগুলোর চরিত্র তুমি কেড়ে নিচ্ছ, তাকে একটা সংখ্যায় তৈরি করছো। আজকে ভাবুন তো আমরা একটা সংখ্যা ছাড়া কি। তৃপ্তি মিত্র যখন রঞ্জনকে খোঁজ করেন, যখন রঞ্জনের উদ্দেশ্যে তৃপ্তি মিত্র যখন রঞ্জনকে ডাকেন, তৃপ্তি মিত্র সেই মাতাল করা কণ্ঠস্বরে, তখন আমি আপনি যদি আমরা আমাদের বুকের মধ্যে সেই মুক্তির অনুরণন এখনো অব্দি অনুভব করতে পারি, তাহলেই বুঝবো যে এই পৃথিবীতে আমরা এখনো অব্দি সম্পূর্ণ ওইভাবে রক্তকরবীর রাজার মতো নিষ্পৃহ, নির্লিপ্ত, নির্জীব মানুষ হয়ে যায়নি। ওই রঞ্জন যদি আমাদের বুকের মধ্যে আলোড়ন তৈরি করে, তাহলে নিঃসন্দেহে আমাদের মধ্যে এখনো মনুষ্যত্ব আছে। আর মনুষ্যত্ব যদি থাকে, অচিন্ত কুমার আরেকজন গণনাট্যের কবি, তার কথায় বলি, প্রাণ আছে, প্রাণ থাকলেই মান আছে, স্থান আছে, আর আছে মর্যাদা। ফলে সেই প্রাণের সাধনা করার একজন, যদি নাটকে তার এক্সপ্রেশন হন তৃপ্তি মিত্র, গানে তার এক্সপ্রেশন হচ্ছেন সলিল চৌধুরী। আমার এইটুকুই বোধ, এটুকুই আপনাদের সঙ্গে ভাগ করলাম। সবাইকে ধন্যবাদ। দারুণ দারুণ। আমি অনেকটা মানসিকভাবে অন্য কথাগুলো ভাবছিলাম, এবং এই মুহূর্তে আমি কোথায় যে আমি নিজে বুঝতে পারছি না, অন্য জগতে হারিয়ে গিয়েছিলাম। অনির্বাণের সাথে আমি বেশ কয়েকটা জায়গায় সম্পূর্ণ, মানে সমস্ত জায়গায় একমত, কয়েকটা জায়গায় আরো অনেক বেশি একমত, কিন্তু এই মুহূর্তে শেয়ার করার জায়গা নেই। অনির্বাণ, তুমি এইভাবে আমাদের সাথে থাকো, আমাদের পথ দেখাও, উৎসাহ দাও, এবং এই যে এত গভীর আলোচনা, এত ডিপলি ভাবা আমরা সবাই পারি না। এবং আমি তোমাকে চিনি, আগে থেকেই জানতাম, আমি সবাইকে বলেছিলাম যারা তোমাকে চিনতো না, জানতো না, যে অনির্বাণ খুব ভালো, অন্তত এই সংস্কৃতি জগতে বা সুবক্তা। তুমি এসছো, মূল্যবান বক্তব্য রেখেছো, আমরা সবাই খুবই খুশি। তো আবার আশা করি ভবিষ্যতে তোমাকে পাবো। যে সমস্ত কথাগুলো বলেছো আমাদের সবার মনে থাকবে, অনেকদিন মনে থাকবে। সব কটা কথাই মূল্যবান, কোনোটাই ফেলে দেওয়া নয়, প্রত্যেক কটাই। আমি একটুখানি কষ্ট দেবো বিশ্বজিৎটাকে, উপহার আছে, একটু অনির্বাণের হাতে তুলে হবে। বিশ্বজিৎটাকে দাও, আমাদের নিউ বিস্তার পক্ষ থেকে একটা উপহার অনির্বাণের হাতে তুলে।
নাট্যমেলার আয়োজন করার আমার লক্ষ্য উদ্দেশ্য এটাই যে কালকেও বলছিলাম যে দৃষ্টিহীনদের এই যে মেলা বা উৎসব আয়োজন তো তেমন কিছু হয় না, আর বেশি কিছু বলবো না। এই একটা মেলার মধ্যে একটা সেমিনার হয়, ওয়ার্কশপ হয়, গান বাজনা হয়, নাটক হয়। তো সেই জায়গা থেকেই আমাদের এই আয়োজন। তো আশা করছি কিছু অল্প অল্প পাচ্ছি আমরা, ভবিষ্যতে হয়তো আরো বেশি চেষ্টা করব এই এর পরিসরটাকে বাড়ানো। তো আপাতত আমাদের পক্ষ থেকে, বরিশাল বিশ্বাসের পক্ষ থেকে আমি বিশ্বজিৎ দাকে আর অনির্বাণকে আমাদের কৃতজ্ঞতা, আমরা ঋণী থাকবো আপনাদের কাছে, ভবিষ্যতে আবার পাবো। তো আপাতত অনুরোধ করছি একটু মঞ্চটা করে দিন আমাদের পরবর্তী কাজে যাওয়ার জন্য।